গুড মর্নিং বন্ধুরা, যদিও মর্নিং নয়, এখন রাত 10:30 বাজছে, কিন্তু ভিডিওটা তোমরা যখন দেখবে তখন মর্নিংই হবে, তাই গুড মর্নিং বললাম। চলো একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকদিন যাবত ব্লগ করা হয়নি, লাদাখ ব্লগই চলছে। মাঝে বাংড়ি পুষি এসেছিল, তারপর থেকে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। লাস্ট মাস দুই কোনো রকম ভাবে কোনো সুযোগই ছিল না ব্লগ করার। যখন সুযোগ পেয়েছি নেই, তবু মনে হলো তোমাদের সাথে অনেকদিন যোগাযোগ করা হয়নি বা অনেকদিন কথা বলা হয়নি, তাই একটু ব্লগ করাই যাক। ছোট্ট একটা ট্রিপ, এখন জাস্ট আপ ডাউন মিলে 100 কিলোমিটার হবে। একটা কাজেই যাচ্ছি, গিয়ে ঘুরে আসবো আবার। বন্ধুরা 11:40 ঢুকলাম, একদম সময় হাতে খুব কম ছিল, তাই আসার সময় আর ব্লগ করিনি। বাড়ি থেকে বেরিয়ে জাস্ট ড্রাইভিংই ফোকাস করেছি। টাইমের মধ্যে ঢুকেছি, কারণ ট্রেন একদম রাইট টাইমে আছে। স্টেশনে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এবারে বাড়ির উদ্দেশ্যে। এখন বাজলো তোমার 11:48, একাই আছি। আর ভাবলাম, আর এই দেখো অ্যাড ব্লুর সিগন্যাল চলে এসছে, তো 2198 দেখাচ্ছে। বাড়ি থেকে যখন বেরোয় তখন 2200 সামথিং ছিল। তো অ্যাড ব্লু তো ফিল আপ করতেই হবে, প্লাস গাড়ি প্রায় 17,000-এর কাছাকাছি রান করেছে। 16 আমার সার্ভিসিং ছিল, যেহেতু আমি 6,000-এ করিয়ে নিয়েছিলাম অ্যাডভান্স 10,000-এরটা লাদাখ যাওয়ার আগে। তো আবার 10,000 গ্যাপে করার কথা, কিন্তু আমি চাইছিলাম যে 1000 বা 1500 করে ওই গ্যাপটা পূরণ করি। তাহলে কি হবে, 2-3টা সার্ভিসিংয়ের পরে ওই শিডিউলটা একদম পারফেক্ট টাইমে চলে আসবে। তো এবার তো যেতেই হবে, অ্যাড ব্লু লাগবে, প্লাস সার্ভিসিংটাও করিয়ে নেবো। এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আসার সময় এসেছিলাম নিমপুরা হয়ে। রাস্তাটা যাওয়ার সময় কি হয়, গুগল খুব কনফিউজ করে দেয়, এই গলি সেই গলি। একবার এমন গলির মধ্যে ঢুকেছিলাম যে খুব চাপ হয়ে গেছিলো, সেই জন্য আর বললাম না, 5-6 কিলোমিটার বাঁচানোর জন্য গলি আর ধরবো না। বিশেষ করে এই জায়গাগুলো রাত্রেবেলায় খুব একটা আমার সেফ লাগে না। আমি এখন হাইওয়ে ধরবো, তো আমি ইঁদা রুটটা ধরেছি। খড়গপুর থেকে সোজা, স্টেশন থেকে সোজা ইঁদা হয়ে খড়গপুর সিটি রোড যেটা, ওইটা দিয়ে চৌরঙ্গি হয়ে বাড়ির উদ্দেশ্যে। 5-7 কিলোমিটার বেশি লাগুক, বেশ কমফোর্টেবলি যেতে পারবো। রাস্তায় চারিদিকে পুলিশ থাকাটা জরুরি, কারণ পুলিশ আছে তাই সেফটি আছে। দিনকাল এখন খুব খারাপ। এই হচ্ছে সেই চার মাথার মোড়ের মতো, যেটা খড়গপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে, একটা স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর আমি এখন যাচ্ছি ইঁদা কলেজের দিকে। স্টেশনের সাথে কানেকশন তো খুব কম, প্রয়োজনে আসতেই হয়, কি আর করা যাবে। এর আগে একদিন এসেছিলাম, বেশ সুন্দর লাইট ফাইট দিয়ে বেশ সাজানো ছিল ওই আগের দিকের পোর্শনটা। আজকেও থাকতে পারে, দেখা যাক, থাকলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে আমাদের আসছে নেক্সট শিমলিপাল ট্রিপটা বেশ এক্সাইটিং হতে চলেছে। অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, অনেক নিউ মেম্বার জয়েন করছে। তো বাংড়িপুষি ট্রিপটা তো খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম মনের মধ্যে একটা ভয় শঙ্কা সবই ছিল যে কেমন হবে না হবে। তো যাই হোক, সেটা চরম সাকসেসফুল হয়েছিল। বেশ এনজয় করেছি, বেশ মনে রাখার মতো। যারাই গিয়েছিল আশা করি তাদের ওই দিনটা মনে থাকবে যে আমরা একটা গ্রুপ ট্রিপ করেছিলাম। জাস্ট লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমরা সময়টা কাটিয়েছি। কারো মনে হয়নি যে আমরা আননোন বা কেউ কাউকে আগের থেকে চিনি না, জানি না। লিঙ্ক হচ্ছে আমাদের শুধু গ্রুপটাই। রাজবাড়ি বলে বেশ একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে, এটা শর্মা স্টিল ফার্নিচার। রাজবাড়িটা সম্ভবত আগে আছে। বেশ ফিলসে তো ভালোই দেখেছি, একবার আসার ইচ্ছে আছে। দেখা যাক, ফ্যামিলি নিয়ে একবার আসবো রাজবাড়ির ফিল নিতে। অলমোস্ট 12টা বাজতে যাচ্ছে খড়গপুরে, কিন্তু এখনো বেশ দোকান খোলা। মানে লোকজন জেগে আছে। এই জায়গাগুলো পুরো লাইটিং ছিল, আজকে দেখতে পাচ্ছি না। লাইট তো এখনো লাগানো আছে, কিন্তু জ্বলছে না। সেদিন জ্বলছিল, জাস্ট 3-4 দিন আগে আরেকবার এসেছিলাম, সেদিন জ্বলছিল আর দারুণ লাগছিল। আগে মনে হয় জ্বলছে এখনো, দেখা যাক।
রাজবাড়ি কোথায় দেখতে পাচ্ছি না। রাজবাড়ি তুমি কোথায়? তো বন্ধুরা, ব্লগ করার মতো বিষয় যদিও নয়, তবু মনে হলো যে অনেকদিন তোমাদের সাথে যোগাযোগ হয়নি, আর ব্লগিংটা করতে ভালো লাগে, তো করাই যাক, কি আছে। এই দেখো রাজবাড়ি, দেখেছো? একদিন আসবো আর তোমাদেরকে ব্লগিং করে দেখাবো, মানে তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে আসবো। আমি অলমোস্ট চৌরঙ্গির কাছাকাছি পৌঁছে গেছি। দেখো, বলছিলাম না 17,486 কিলোমিটার রান হয়েছে, আর অ্যাডব্লুর সিগন্যাল তো জ্বলে রয়েছে। এই দেখো, এইগুলো পুরোটাই লাইট জ্বলছিল, ওই যেমন দুটো একটা জায়গায় জ্বলছে, এগুলো পুরোটাই লাইট জ্বলছিল, আর দেখতে দারুণ লাগছিল এই ইলুমিনেশনটা রাতের বেলায়। ব্লগ করা হচ্ছে না রেগুলার, আর যখন করি এক্সাইটমেন্টে তখন একটু হড়বড়িয়ে যায় আর কি, বুঝতেই পারছো। আর একটা তোমাদের খুব ভালো জিনিস দেখাবো, যদিও অপোজিট লেনে পড়ে যাচ্ছে, তবুও আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের লোধাশুলি যেতে যেতে পড়বে মা গুপ্তমণির মন্দির, খুবই ফেমাস, বিখ্যাত। কোনো গাড়ি এমন থাকে না যেটা দাঁড়ায় না আর প্রণাম করে পেরিয়ে যায়। আসার সময় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই জন্য দাঁড়াইনি, তো যাওয়ার সময় আজকে দাঁড়াবো আর তোমাদেরকে দেখাবো। জয় মা গুপ্তমণির জয়। দেখো দেখো, না আছে হেলমেট, না আছে কিছু, এক হাতে ফোন চালাচ্ছে, এক হাতে বাইক চালাচ্ছে, এই করে অকালে প্রাণগুলো যায়। অবস্থাটা দেখো। না তো এরা নিজেদের সেফটির কথা ভাবে না অন্য কারো, নিজের বিপদ তো করবেই, সাথে অন্য কেউ ফাঁসিয়ে দেবে। এখন এই রুটটাতে রাস্তার ধারে প্রচুর রেস্টুরেন্ট, হোটেল অনেক কিছু হয়েছে, আর এই জায়গাটা এমনিতেই বিখ্যাত রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জন্য। এখন তো রেগুলার নিউজে, মিমস, রিলস, বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে রেশমি গ্রুপ নিয়ে। সত্যি কথায় প্রচুর পলিউশন হচ্ছে, যেখানে কোনো নিয়মকানুন মানা হচ্ছে না, সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, সেসব কথায় যাব না। কি সুন্দর না জায়গাটা বন্ধুরা। জানি না এই ব্লগটা আসবে কি না আদৌ ব্লগ আকারে, কিন্তু আমি শ্যুট করছি। অ্যাকচুয়ালি দেখো, অনেকদিন ডিসকন্টিনিউ করার ফলে একটা ডিসকমফোর্ট বলতে পারো, ইরেগুলারিটি থেকে একটা অকওয়ার্ডনেস আসে। এটা আমার সাথে রেগুলার হয়, এমন তো বলবো না আমি আজকে নতুন ব্লগ করছি, অনেক ব্লগ করেছি, কিন্তু যখনই করি তখন নতুনের মতো করি, মানে ওর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স কাজ করে না, কারণ এক্সপিরিয়েন্স করার মতো রেগুলারিটি আমি মেনটেন করতে পারি না, সম্ভব হয় না। লাস্ট 2 মাস 3 মাস তো এমন কন্ডিশন ছিল আমার যে কোনো রকম ওই রাত জেগে একটু সময় বের করে 7 দিনে 10 দিনে একটা করে ব্লগ এডিট করে রেডি করতাম। লাস্ট যে ব্লগটা আজকে পাবলিশ হয়েছে লাদাখের, এটা আজ 10 দিন আগের থেকে রেডি করা ছিল, কিন্তু ছাড়ার মতো সুযোগ হয়নি। মানে ওই যে একটু জাস্ট থাম্বনেল ক্রিয়েট করা বলতে পারো, বা ট্যাগ দেওয়া, এইসবগুলো করে যেভাবে ছাড়ে আর কি ইউটিউবে আপলোড করে, সেই সময়টাও হয়নি। তো যাই হোক, এরপরে একটু করে দেখতে পাবে, আর থাকার চেষ্টা করবো। ব্লগে থাকতে ভালো লাগে, তোমাদের সাথে ইন্টারাক্ট করতে ভালো লাগে। লাদাখ সিরিজ থেকে অনেক মানুষই আমার চ্যানেলে নতুন করে এসছে, চ্যানেলটাকে গ্রো করেছে, তার তো একটা এক্সপেকটেশন থাকেই। অনেকে কমেন্ট করে, দাদা ভিডিও কেন আসছে না, ভিডিওগুলো দেখতে ভালো লাগে। দেখো, এটাই বড় পাওনা। আমার মনিটাইজেশন অন হয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু সেটা থেকে যা আসছে ওটা বলার মতো নয়, ঠিক আছে? তো খুব
স্বাভাবিক, আমি রেগুলারিটি মেনটেন করি না, আমি রেগুলার ভিডিও ছাড়ি না, তো আসবেটা কি, এক্সপেকটেশনও নেই কিছু, কিন্তু ভালো লাগা, এই যে কমেন্টগুলো আসে, তোমরা ইন্টারাক্ট করো, ওটাই তো ভালো লাগা, ওটাই পাওয়া। আর সব থেকে বড় কথা দেখো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে এসেছি যে আমি যতটুকু ভিডিও করি ততটুকু কিন্তু আমার মেমোরি ক্রিয়েট করার জন্য, কারণ ওই ভিডিওগুলো পরে নিজের একটা মুভির আকারে দেখতে ভালো লাগে, কারণ ওর মধ্যে ছবি ভিডিও থাকে, ডেসক্রিপশন থাকে, নিজের কথা বলা থাকে, ভালো লাগা থাকে। কখনো করে দেখবে, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে প্রফেশনাল ব্লগার হওয়ার দরকার নেই, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করে রেখে পরে যখন বড় স্ক্রিনে, টিভিতে, কম্পিউটারে, ল্যাপটপে বা মোবাইলেই কখনো যখন নিজে দেখবে, তখন দেখবে মুখে একটা স্মাইল আসবে যে আমি ওই সময়টা এইভাবে এনজয় করেছি। সেই এনজয়মেন্টের রিফ্রেশমেন্ট বা তার যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু তোমার আবার ফেসের মধ্যে এক্সপ্রেশন হিসেবে ফুটে উঠবে। তো জাস্ট এই কারণেই করা ব্লগিং, আর কিন্তু কোনো কারণ নেই। ওখান থেকে টাকা রোজগার করা আর তার জন্য পাগলের মতো টাইম ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব নয়, বিকজ আই হ্যাভ এ সাকসেসফুল বিজনেস উইচ আই রান, এবং ভগবানের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমার ওটাতেই সময় দিতে গিয়ে সময় কোলায় না। তো আমার আর অন্য কোনো সোর্স অফ ইনকাম দরকার নেই। আই প্রাউডলি সে দ্যাট। এর মধ্যে বাড়াবাড়ি কিছু নেই। মানে কেউ যদি ভাবে যে ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য ইউটিউব করছি, আদপে ভুল করছে, ভুল ভাবছে। হ্যাঁ, কখনো যদি আমি একজনেরই নাম নেব, বিকাশ দয়ালের, যাকে আমি ফলো করি, মানে ভালো লাগে। দেখো, অ্যাজ এ ট্রাভেল ব্লগার, শুধু ট্রাভেল ব্লগার নয়, ট্রাভেল ব্লগার হচ্ছে আলাদা জিনিস, আমিও কিন্তু ট্রাভেল ব্লগার নই। আমি নিজের মুহূর্তগুলো শেয়ার করছি, এখানে ইনফরমেশন থাকে না। এই যে দেখো, এই যে ড্রাইভিং পজিশনটা, এটা অনেকের স্বপ্ন, একটা সময় আমারও স্বপ্ন ছিল। তো যখন বিকাশ দয়ালের ভিডিওগুলো দেখতাম, তখন ভাবতাম নিজে কখনো গাড়ি ড্রাইভ করে, তখনও গাড়ি ছিল কিন্তু এইভাবে ঘোরা বা ভিডিও করা এই ব্যাপারগুলো মাথায় আসতো না। তখন মনে হতো যে নিজের যখন গাড়ি ড্রাইভ করব, তখন এরকম ভিডিও করব, আমি এই পজিশনটায় যেন রয়েছি। ও যখন গাড়ি চালাতে চালাতে কথা বলছে, তখন মনে হচ্ছে যেন আমি ওই জায়গাটা থেকে ড্রাইভ করছি আর ব্যাপারটা ফিল করছি। তো আমিও চাই তোমাদেরকে এই ফিলিংসটা দিতে, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। আবার একটা ওভারব্রিজে চলে আসলাম, এরকম কথা বলতে বলতে গুপ্তমণি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। গুপ্তমণি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, তোমাদের পুজো কেমন কাটলো বলো? কে কেমন ঠাকুর দেখলে, কার কেমন কাটলো, কেউ কোথাও বেড়াতে গিয়েছিলে কিনা, তোমরা এগুলো কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু কেমন কেটেছে বলবো, আমার বিজনেসটাই এমন যে সময়টায় মানুষের আনন্দ করার টাইম, সেই সময়টা আমি ব্যস্ত থাকি। নভেম্বরের 14 তারিখ আমাদের সিমলিপাল ট্রিপ হতে চলেছে, খুবই এক্সাইটিং একটা ট্রিপ। আগেও বললাম, অনেক নতুন মানুষ জয়েন করছে, অনেকে ইনকোয়ারি করছে। বাংড়িপোষি থেকে তো একটা এক্সপিরিয়েন্স হয়েইছে, পজিটিভ এক্সপিরিয়েন্স। সেটা থেকেই আশা করছি যে এটাতেও এরকম খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর নতুন নতুন মানুষের সাথে কথা বলা, নতুন নতুন মানুষের সাথে আলাপ করা, সময় কাটানো, এটার কিন্তু একটা আলাদা মজা আছে। এগুলো জীবনে নতুন নতুন ফ্লেভার অ্যাড করে। মানুষ যখন একঘেয়েমি হয়ে ওঠে, দেখো কাজ সবাই করছে, টাকা রোজগার সবাই করছে, সবার লাইফের একটা পারপাস রয়েছে, কিন্তু তারপরেও একটু লাইফকে ব্রেক দেওয়া দরকার, যেটা কিনা নতুন করে আবার রিএনার্জাইজ করে, নতুন উদ্যম আনে, নিজের কাজকে আরও ত্বরান্বিত করা, প্রোগ্রেসিভ করা। সেইটুকু ব্যাপার আমাদের সবারই নিজেদের লাইফে রাখা উচিত, নিজেদের জন্য করা উচিত এবং নিজেদেরকে দেওয়া উচিত। এই ধরনের ছোট ছোট ইভেন্টগুলো আমাদের সেই জিনিসগুলোকে রিএনার্জাইজ করে। মনের মধ্যে যে ফ্রাস্ট্রেশন চলে আসে, একঘেয়েমিতে চলে আসে কাজ করতে করতে, সেই জায়গাগুলো কাটিয়ে উঠতে এই ধরনের ছোট্টখাট্টো একটু বেড়ানো, একটু লং ড্রাইভ, ছোট্ট একটা ট্রিপ, 2-1 দিনের একটা ট্রিপ, নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয়, কথা বলা, এগুলো কিন্তু অনেকটা হেল্প করে।
গুপ্তমনির কাছাকাছি চলে এসেছি। এখন আমি ক্যামেরা বন্ধ করব, কারণ এটা ডাইভারশন রয়েছে, আমাকে এদিক থেকে ক্রস করে ওদিকে যেতে হবে, নাহলে দেখা যাবে কথা বলতে বলতে পেরিয়ে গেছি। তো এরপরে বন্ধুরা আমি গুপ্তমনি পৌঁছেই তোমাদের সাথে কথা বলবো। চলো ততক্ষণ টাটা। তো বন্ধুরা এখন বাজলো 12:21। আমি যে দাঁড়িয়ে রয়েছি গুপ্তমনি মন্দিরের সামনে। গুপ্তমনি মন্দিরটা আমাদের এখানে নতুন করে দেখো, সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। একদিন আসবো এখানে পুজো দিতে, তখন তোমাদেরকে দেখাবো ভালো করে, যখন দিনের বেলায় খোলা থাকবে। ডাইভারশন রয়েছে, ওইটা দিয়ে আমি ঘুরে এলাম, আমাকে আবার যেতে হবে ওই দিক দিয়ে, ওই পাশে যাবো আমি ঝাড়গ্রামের দিকে, লোধাশুলি। তো এই হলো মা গুপ্তমনির মন্দির। জয় মা। এখানে চলো প্রচুর এখন গাড়ি ফাড়ির আওয়াজ হচ্ছে, তাই আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। ওই দেখো মা গুপ্তমনির মন্দির। তো চলো মা গুপ্তমনিকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাই। প্রণাম আমি আগেই করে নিয়েছি, আবার তোমাদেরকে আরেক জায়গায় গিয়ে দেখাচ্ছি। ওই জায়গাটা তো আমরা মাঝে মধ্যেই আসি খাবার খেতে। মা কালী ধাবা নয়, কিন্তু এটা আরেকটা ধাবা আছে, কাকার ধাবা বলি আমরা। ঝাড়গ্রাম থেকে অনেকেই আসে, ওখানে তড়কাটা খুব ফেমাস। তো বাড়ির জন্য একটু তড়কা নেব। তো মা গুপ্তমনির মন্দির ছেড়ে বেরিয়ে পড়লাম। আবার দেখো চলে এসছে 2180 কিলোমিটার যাবে, মানে ডিএফ ফুল করার টাইম রয়েছে। এটা 2180 দেখাচ্ছে, বাট অনেক কুইক কিন্তু ড্রপ করতে থাকে। যদিও আমি খেয়াল করছি যে আমি যে হিসাবে চালাচ্ছি তাতে কিন্তু পারফেক্টই দেখাচ্ছে, তারপরেও জানি না অনেক সময় কিন্তু এটা সাডেন ড্রপ করতে থাকে। তো সেই হিসেবে রিস্ক না নিয়ে ডিএফটা ভরে নেওয়াই ভালো। বাড়িতে অল্প পরিমাণে আছে, দেখো এই পাম্পটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো যাই হোক, অল্প পরিমাণে আছে, তো সেটা ঢেলে নেব আপাতত শোরুম যাওয়া পর্যন্ত, যাতে কাজ চলে। কত আছে, 2-4 লিটার হবে। আমি একসাথে অনেকটা কিনে রেখেছিলাম, বিশেষ করে লাদাখ ট্রিপের সময় তো আবার নতুন করে নিয়েছিলাম, বাড়িতে আগে থেকে রাখা ছিল। এসব জিনিস আপদকালীন স্টকে রাখা ভালো, কখন হুট করে দরকার হবে তখন কিন্তু আর বাইরের থেকে ভরাটা ঠিক লাগে না। দরকার কি আছে, একটু এক্সট্রা স্টক করতে ক্ষতি নেই। তো চলো বন্ধুরা, এরপরে কাকার ধাবায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তখন 1:21 বললাম, সরি ভুল বললাম, 12টা এখন বাজে 12:25। আমরা কথা বলতে বলতে টোলে চলে আসলাম। এখন কিন্তু টোলগুলো পেরোতে বেশ মজা লাগে, কারণ অ্যানুয়াল পাস নেওয়া আছে। 200টা ট্রিপ তো করাই যায় 3000 টাকায়। ব্যাপারটা হচ্ছে যে আমার অলরেডি 178 কি 70 এরকম আর বাকি রয়েছে। বেশ কিন্তু অনেকগুলোই আমার হয়ে গেল। আমার ক্ষেত্রে লাভবান এটা আমি, কারণ কলকাতা যেতে যেতে তো প্রত্যেকবারে 600-700 টাকার টোল লাগে। মাসে 3-4 বার তো যাওয়াই হয়। এই হিসেবে আমার 1 মাসের টোল খরচে কিন্তু এবার 1 বছর চলে যাবে আশা করছি। এই টোলটা বেশ কিন্তু ফাস্ট হয়ে গেছে, আগে এতটা ফাস্ট ছিল না, টাইম লাগাতো। এখন কিন্তু দাঁড়াতে হয় না, ছাটাকসে পাস করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই টোলটা আর ওই লোধাশুলি মোড়ের মাঝে দুটো বেশ জায়গা আছে যেগুলোতে আমরা প্রায় আসি। আমরা বলতে বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়েও আসি। সেটা হচ্ছে, এক হচ্ছে মা কালী ধাবা, যাক লাইটগুলো জ্বলে উঠলো। এক হচ্ছে মা কালী ধাবা, মাটনের জন্য ফেমাস। ফ্রেশ মাটন যদি খেতে হয় তাহলে মা কালী ধাবা আসতে হবে। দেখো ধাবা স্টাইল, ওখানে যদি তুমি ভালো অ্যাম্বিয়েন্স চাও, হাইফাই সিটিং চেয়ার চাই, তাহলে তোমার জন্য এটা পারফেক্ট জায়গা নয়। হ্যাঁ, যদি একটু র ফিলিংস চাও, খাটিয়া টাইপ ফিলিংস চাও, সাথে খাবারটা ভালো চাও, বিশেষ করে আমরা আসি এখানে খাসি মাংসটার জন্যই, তো দারুণ লাগে। আর একটা তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি, চলো নিয়ে, কাকার ধাবা, একদম লোধাশুলি মোড়েই রয়েছে, ওভারব্রিজটার সাইডেই, যার কিন্তু তড়কাটা খুব ফেমাস। তো তড়কাটা নেবো বাড়ির জন্য। তোমাদের সাথে বক বক করতে করতে, গল্প করতে করতে রাস্তাটা কিন্তু পুরোটাই পেরিয়ে গেল।
কাকার ধাবায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেকবার বললাম, কিন্তু মাঝে মধ্যেই গল্প করতে ইচ্ছে করছে, কি করবো বলো। ব্লগ করতে ভালো লাগে, সত্যি কথা বলতে আমার ব্লগ করতে ভালো লাগে, কিন্তু আমি সময় সুযোগের অভাবে করতে পারি না। আর বিশেষ করে লাদাখ সিরিজের পর থেকে মানুষ যেভাবে ইন্টারাক্ট করা শুরু করেছে, তার আগে এত বেশি ইন্টারাকশন আসতো না, কম কম আসতো। এত বেশি ইন্টারাক্ট করতে শুরু করেছে যে খুব ভালো লাগে, মনে হয় যে কেউ তো দেখে, কেউ তো রিলেট করে এগুলোকে। আর বিশেষ করে ফরচুনার আসার পর থেকে কিন্তু বেসটা আরও অনেকটা বেড়ে গেছে। মানে গাড়িটা সত্যি সবারই ড্রিম কার, আমারও ছিল, আমি ড্রিম অ্যাচিভ করেছি। আই হোপ আমার যারা ফলোয়ার, যারা ফলো করছে, যারা ভিডিও দেখছে, একদিন তারাও অ্যাচিভ করবে। দেখো, এই অ্যাচিভমেন্টের পিছনে কিন্তু অনেক হার্ড স্ট্রাগল রয়েছে, কোনো কিছু এমনি এমনি আসে না। আর একটা জিনিস অবশ্যই বলবো যে শর্টকাট দিয়ে কোনোদিন কোনো কিছু হয় না। শর্টকাট দিয়ে তুমি সাময়িক কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, কিন্তু লং টার্মে সেটা কিন্তু লাস্ট করবে না। তাই কাজ এমন করা উচিত যার এফেক্ট হবে সুদূর প্রসারী, যার এফেক্ট সব দিনের জন্য তুমি এনজয় করতে পারবে, সেরকম কিছু করো, স্ট্রাগল করো, স্ট্রাগলের বিকল্প কিচ্ছু নেই। এই সোজা যে ওভারব্রিজটা যাচ্ছে, ওভারব্রিজটা আমরা উঠবো না, সোজা ওভারব্রিজটায় গেলে ঘাটশিলার দিকে চলে যাব। ঘাটশিলা, টাটা, বাড়িপদা, বহড়াগুড়া, এই রুটটা লেফট সাইডে নিয়ে নিচ্ছি। এই যে এইটা দিয়ে ওভারব্রিজের নিচ থেকে রাইট সাইডে আমরা ঝাড়গ্রাম বাঁকবো। বাম্পারগুলো দেখছি অনেকগুলো কেটে দিয়েছে, আবার কতগুলো নতুন করে দিয়েছে। কি যে করতে চাইছে ভগবান জানে। অদ্ভুত অদ্ভুত বাম্পার দিয়েছে কয়েক জায়গায়। ছোট গাড়িগুলো যেগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তারা তো লাগিয়ে লাগিয়ে পেরোবে। আরে আই মিন তাদের নিচে আন্ডারবডি টাচ হয়ে যাবে। ऐसे ही कुछ भी मत सोचो यार। রাতের একটা আলাদা ভাইব আছে, নাইট ড্রাইভের একটা আলাদা ভাইব তো আছে। এই লেফট সাইডে হচ্ছে কাকার ধাবা, দেখি যাওয়া যাক। এখানে গাড়িটা উঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কাকার ধাবা পৌঁছে গেছি। চলো তরকা রুটিটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, 12:49 বাজছে। কাকার ধাবা থেকে বেরিয়ে পড়লাম তরকা নিয়ে। এখন তোমাদেরকে একটা বেশ ইন্টারেস্টিং জায়গা নিয়ে যাব। সেটা হচ্ছে আর একটু গেলে দেখতে হবে। কলকাতায় যেদিন গেছিলাম, রাত্রেবেলা ফেরার সময় মোটামুটি লোধাশুলি থেকে ভাই ড্রাইভ করছিল, তো আমি পেছনে বসে বসে একটু ঝিমোচ্ছিলাম। তো হঠাৎ করে জোরসে ব্রেক মারে আর ঘুম ভেঙে যায়। তো চোখ খুলে কিছু বুঝে ওঠার আগে দেখি গাড়িটা বেশ ফুল স্পিডে ব্যাক করছে, এবং প্রায় 1-1.5 কিলোমিটার ব্যাকে। তারপরে বুঝলাম যে সামনে হাতির হামলা। তো এই জায়গাগুলোতে রাত্রেবেলায় কিন্তু বেশ ভালো রকম হাতির পারাপার হয়। তো এই জায়গাগুলো সাবধানে বেরোতে হবে। যে বেশ কিছুক্ষণ হাতি তো তার কীর্তন করলো রাস্তার উপরে। সেদিন এক মন্ত্রীর গাড়িও ছিল, সবাই একই অবস্থা। হাতির কাছে কি মন্ত্রী আর কি রাজা, সবাই প্রাণ ওষ্ঠাগত হয়ে পেছনের দিকে দৌড়। গাড়ি ব্যাক করিয়ে বেশ কিছুক্ষণ হরবড় হওয়ার পর হস্তি মহারাজ জমিতে প্রবেশ করলেন। তারপরে আমরা এগোলাম। তো এই জায়গাগুলো কিন্তু বেশ এখন হাতির তাণ্ডব। একটা সময় ছিল যে সময় কিনা এই জঙ্গলগুলো পেরোতে গেলে কনভয়ের অপেক্ষা করতে হতো। লোধাশুলির মোড়ে পুলিশের কনভয় ওয়েট করতো, মানে পুলিশের কনভয় ওয়েট করতো না, গাড়িগুলো সব ওয়েট করতো। তারপরে পুলিশের পাইলট কার আসতো, গাড়িগুলোকে কনভয় করে নিয়ে যেত। একা পেরিয়ে যাবে এরকম সাধ্য কোনো ড্রাইভারের মধ্যে ছিল না। কারণ একা গেলেই ছিল চরম বিপদ। লুটপাট তো হবেই, সাথে ছিল উপরি পাওনা ভয়ঙ্কর রকমের মার। ইভেন এমনও ঘটনা ঘটেছে জামা প্যান্ট খুলে নিয়েছে বেচারা, আন্ডারওয়্যার পরে বাড়ি পৌঁছেছে। তো বোঝো কার সাহস হবে। কিন্তু এখন সেসব আর নেই। কিন্তু নেই বললে কি হবে, আছে হাতি, তাদের জায়গা নিয়েছে। হাতি অবশ্য জামা প্যান্ট খুলে নেয় না, সে বেচারা আসে খাবারের লোভে,
গাড়ি থেকে যদি কিছু খাবার দাবার পাওয়া যায়। আর সাথে এক্সট্রা হচ্ছে ফ্রিতে পাওয়া তার তাণ্ডব। কোনো গাড়ির গ্লাস ভাঙছে, কোনো গাড়িতে ডেন্ট পড়ছে। এই জায়গাটায় দুদিন আগে কোনো বাম্পার ছিল না, এখন বিশাল বড় সাইজের বাম্পার। ওই যে বললাম ছোট গাড়িগুলো লাগাতে লাগাতে যাবে, মানে আন্ডার বডি লাগাতে লাগাতে যাবে, বুঝে নিতে হয় কিছু কথা। আর এই হচ্ছে দেখো ইউনিভার্সিটি, এই হচ্ছে আমাদের সাধু চাঁদ ইউনিভার্সিটি না কি নাম। বেশ বন্ধুরা হাসাহাসি করো না, ঝাড়গ্রামে থাকি কিন্তু ঝাড়গ্রামের ইউনিভার্সিটির নাম ঠিকঠাক জানি না। আর একটা গেট পেরোলাম। এরপর আবার আসছে রশ্মি গ্রুপ অফ মেটালিক্সের কারখানা। গাছ সব লাল সবুজের বদলে, রাস্তায় ধুলো। আর পরিবেশের কথা তো বলে লাভ নেই, আর ভেবেও লাভ নেই। যা হচ্ছে হতে দাও, মেনে নাও, এই হচ্ছে নিয়ম। না মানলে সমস্যা আছে। দেখছো ধুলো কত। এখানে কখনোই এয়ার ক্লিন থাকে না, অল টাইম ডাস্টি এয়ার। তো এবার ভাবো যারা এই অঞ্চলে বসবাস করে তাদের কি কন্ডিশন হতে পারে। বাপরে, আবার একটা বিশাল বাম্পার। আরো একটা বিশাল বাম্পার। তো বন্ধুরা চলো এই বাম্পার টাম্পারগুলো একটু কাটিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো এখন টাটা। বন্ধুরা অলমোস্ট ঝাড়গ্রাম ঢুকতে চলেছি। আর দেখো এই সারি দিয়ে ট্রাকের লাইন, 22 চাকা 24 চাকা 10 চাকা 12 চাকা যত চাকা আছে সব এই রাত্রেবেলায় বেরিয়ে পড়ে। আর একটা জায়গা আছে যেখানে মামুরা এদের জন্য অপেক্ষা করে সন্দেশ হাতে। বুঝতেই পারছো সন্দেশের আদান প্রদান হয়, মামুদের খিদে লাগে আর সেই খিদা এরাই মেটাতে পারে। কি আর বলা যাবে। এর আগের দিন অলমোস্ট ট্রেনটা মিস করতাম মামুদের এই সন্দেশ খাওয়ার চক্করে। শেষে গাড়ি থেকে নেমে ধমকাতে তখন সাইড হয়েছে। দেখা যাক এখন দেখতে পাই কিনা। আসার সময় তো ব্যাপক ভিড় ছিল, এখন যদি খিদা মিটে গিয়ে থাকে তাহলে হয়তো ফাঁকা পাবো, নাহলে আবার জাম পাওয়া যেতে পারে। এই জায়গাটা দিনের বেলা কিন্তু বেশ মনোরম, অসম্ভব সুন্দর। মনে হবে যেন কোনো বিদেশি রাস্তায় চলে এসেছি, এতটাই প্রাকৃতিক সৌন্দর্য। ঘন সবুজ গাছ দুদিকে আর মাঝে পিচ কালো রাস্তা। রাস্তাটাও ভালো রয়েছে, এটাই রক্ষে। কতদিন থাকবে জানি না, কারণ ঝাড়গ্রাম ঢোকার মুখ থেকে শুরু করে এন্টায়ার ঝাড়গ্রামে আর কোনো রাস্তা ভালো নেই। সব এই 4 চাকা 10 চাকা 12 চাকাতে খেয়ে নিয়েছে। আর বাকি যেটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে 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 তার আর জিরো মেনটেনেন্স হয়ে একদম শেষ হয়ে গেছে। কবে ঠিক হবে জানি না, খুবই প্যাথেটিক অবস্থা। এটা শুধু ঝাড়গ্রাম নয়, অল ওভার ইন্ডিয়া, শুধু ওয়েস্ট বেঙ্গলও নয়, অল ওভার ইন্ডিয়া রাস্তাঘাট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার একদম বরবাদ হয়ে গেছে। কি আর করা যাবে। অ্যাজ এ সিটিজেন আমাদের কাজ হচ্ছে শুধু ট্যাক্স পে করা। তুমি তোমার ট্যাক্স পে করে যাও টাইমলি, আদারওয়াইজ ইউ উইল বি হ্যাংড। যত রকমের স্টেপ তোমার এগেনস্টে নেওয়া যায় সব নেওয়া হবে, বাট বদলে সার্ভিস এক্সপেক্ট করো না ভাই। সেই বিখ্যাত মোড় আসতে চলেছে। এই মোড়টা লেফট সাইডে যেখান থেকে ওই ট্রাকটা বেরোচ্ছে,
লেফট সাইডে কিন্তু চলে যাচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। বেশ ফেমাস এই চিল্কিগড় কনক দুর্গা মন্দির। দেখো এখানে মামুরা ওয়েট করছে। যাই হোক, এখন সন্দেশ নিচ্ছে না। আর আমি ঢুকে গেলাম ঝাড়গ্রামের মুখে। লেফট সাইডে পড়ছে রাজবাড়ি, যেটা এখন টুরিস্ট ডেস্টিনেশন বা হোটেল অ্যাকোমোডেশনে রয়েছে এদের। কথা বলতে গিয়ে গাড্ডা ফাড্ডাগুলো সব চলে আসছে হুটহাট করে। দেখেছো দেখেছো দেখেছো? আর এও দাঁড়াবার জায়গা পায়নি, মূত্র বিসর্জন করার জায়গা পায়নি টার্নিংটায়। আরে ভাই, বেঁচে থাকলে তো মূত্র বিসর্জন করবি, কে কখন উড়িয়ে দিয়ে চলে যাবে। এইসব ডাম্পার ফাম্পার এই জায়গাগুলো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর লোক মারা গেছে। 2-3 দিন আন্দোলন হয়, 2-3 দিন ডাম্পার ফাম্পার একটু কন্ট্রোল থাকে, তারপরে তো সবাই জানে এই গাড়িগুলো কার কি জন্য আসছে, কোথা থেকে আসছে, কারও কিচ্ছু যায় আসে না। খালি যার বাড়ির মেম্বার গেল তার গেল, আর যে গেল সে ওপরে গেল, এছাড়া আর কিচ্ছু হয় না। ভাইয়ের ফোন আসছে, ফোনটা ধরে নি। এই দেখো ডান দিকে রয়েছে আমাদের শ্মশানকালী মন্দির, বিখ্যাত শ্মশানকালী মন্দির। এটা ঝাড়গ্রামের মহাশ্মশান বলা যেতে পারে। চলো ফোনটা পিক আপ করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, এখন বাজলো 1:10। আমি লোকাল বোর্ড মোড় চলে এসেছি। আর বাড়ি এখান থেকে মাত্র 1 কিলোমিটার মতো। আর তোমাদেরকে দেখানোর মতো এখানে আর কিছু নেই। চলো এরপর ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, নিজের লাইফে পজিটিভ কিছু করো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। মাঝে আমার তারাপীঠ যাওয়ার কথা আছে, দেখি কবে যেতে পারি। মায়ের কাছে পুজো দিতে যেতে হবে, তখন তোমাদের সাথে ব্লগে আবার দেখা হবে। তারপর শিমলিপাল তো রয়েইছে, বেশ ইন্টারেস্টিং একটা ব্লগ। 2-3টে এপিসোড তো হবেই, কারণ 2 নাইটস 3 ডেজের একটা ট্যুর। এটা অনেক বড় ব্লগ হবে। দেখো ওই দিক দিয়ে দুর্গা মণ্ডপের পাশ দিয়ে যেতে হয়, কিন্তু আমি বেঁকে যাচ্ছি এদিকে, কারণ সদ্য প্যান্ডেল খোলা হয়েছে আর প্রচুর পেরেক পড়ে রয়েছে। আমি চাই না আমার ফরচুনারের চাকায় পেরেক ঢুকুক, তার জন্য এইরকম ন্যারো গলি দিয়ে একটু শর্টকাট না, একটু লং কাট হয়ে যাচ্ছে। ওদিকে হলে শর্ট হতো, একটু ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে একটু কষ্ট করে বাড়ি ঢুকতে হবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, টাটা। রাস্তায় দেখো বিড়ালের কীর্তন চলছে। একজন মনে হয় পথ অবরোধ করেছে, আর একজন মানাচ্ছে যে না ভাই রাস্তাঘাটে অবরোধ করিস না। এখন পিসিমণি রাগ করবে, পিসিমণি অবরোধের এগেনস্টে। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি। টাটা।